এখন কি গোল্ডে ইনভেস্ট করা উচিত নাকি নয়? সিলভার তো গত বছর বাম্পার রিটার্নস দিয়েছিল। বেস্ট মিউচুয়াল ফান্ডস কোনটা? আগামী 5 বছরে নিফটি কতটা রিটার্ন দেবে? এই সমস্ত কিছু তো সবার জানার আছে, কিন্তু কারোর মাথায় কিন্তু সেই খেয়াল নেই যে ইন্ডিয়ার 80%-এরও বেশি মানুষ কিন্তু এই চিন্তা ভাবনায় তাদের সমস্ত সেভিংস এখানেই ইনভেস্ট করতে চলেছে। ইনফ্যাক্ট 1% মানুষ তাদের নিজের পকেট থেকে হসপিটাল কস্টটা কভার করে। তো যদি একটা লম্বা হসপিটালাইজেশন হয় ইমিডিয়েটলি ফ্যামিলির মধ্যে, তখন কিন্তু তাদের নিজের পকেট থেকে টাকা দিতে গিয়ে তাদের পুরো সেভিংস একেবারেই চলে যাবে। তো বন্ধুরা, হসপিটালাইজেশনের তো একটা সলিউশন আছে, সেটা হলো আপনি একটা ভালো হেলথ ইন্স্যুরেন্স নিতে পারেন। কিন্তু ইন্ডিয়াতে 4%-এরও কম মানুষজন এই হেলথ ইন্স্যুরেন্স কভারটা নিয়ে থাকে, আর এটার ব্যাপারেও আমরা পরে কথা বলবো। কিন্তু হসপিটালাইজেশন ছাড়াও কিন্তু অনেক রকমের এমার্জেন্সিস হয়, যেমন চাকরি চলে যাওয়া, গাড়ি খারাপ হয়ে যাওয়া, বাড়িতে কোনো রিপেয়ার দরকার, বা কোনো লিগাল ইস্যু, বা কখনো হয়তো পার্সোনাল এমার্জেন্সি। যে কোনো মানুষের সাথে কিন্তু যে কোনো কিছু হতে পারে, আর অবভিয়াসলি আপনি কখনো সমস্ত রকমের এমার্জেন্সিস এর জন্য প্ল্যান করতে পারবেন না। কিন্তু যেটা আপনি করতে পারবেন এবং আপনার করা উচিত, সেটা হলো আপনি আপনার সেফটি নেটটা প্ল্যান করতে পারবেন, যেটা হলো আপনার এমার্জেন্সি ফান্ড। আর আপনার ফাইন্যান্সিয়াল জার্নির ফার্স্ট স্টেপটাই কিন্তু আপনার এই এমার্জেন্সি ফান্ড বিল্ড করাটাই হওয়া উচিত। তো এটা কি গোল্ড বা সিলভারে ইনভেস্ট করার জন্য ভালো সময়? বেস্ট মিউচুয়াল ফান্ড কোনটা? বেস্ট স্টক কোনটা? এই সমস্ত কিছু জিজ্ঞাসা করার আগে আপনার এটা জিজ্ঞাসা করা উচিত যে একটা এমার্জেন্সি ফান্ড কিভাবে বিল্ড করতে হয়। আমার মনে হয় যে এমার্জেন্সি ফান্ড কেন বিল্ড করা উচিত সেই নিয়ে তো আমি আপনাদেরকে যথেষ্ট বলেছি। এবার চলুন দেখা যাক যে এমার্জেন্সি ফান্ডটা কিভাবে বানানো দরকার, এক্স্যাক্টলি কত বড় হওয়া উচিত, আর আপনার এমার্জেন্সি ফান্ডটা এক্স্যাক্টলি কোথায় রাখবেন। এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমি এই ভিডিওতেই দেবো। তাহলে হোপফুলি এমার্জেন্সি ফান্ডের ইম্পর্টেন্স তো আপনারা বুঝে গেছেন। তাহলে এবার দেখা যাক যে এমার্জেন্সি ফান্ডটা কিভাবে বানানো দরকার এবং এটা কতটা বড় করা উচিত। তো বন্ধুরা, আপনি যদি এক্সপার্টস এর কথা শোনেন, তাহলে তারা বলবে যে আপনার 6 মাসের স্যালারি আপনার এমার্জেন্সি ফান্ড হওয়া উচিত। তার মানে আপনি যদি 1 মাসের স্যালারি 25,000 টাকা হয়, তাহলে সেটা 6 টাইমস, মানে 1,50,000 টাকা আপনার এমার্জেন্সি ফান্ড হওয়া উচিত। কিন্তু আমি কিন্তু এই থিওরিটা বিশ্বাস করি না। কিন্তু আমার মনে হয় এই কথাটাতে কিন্তু বেশ কিছু জিনিস মিসিং আছে। আমি এক্সপ্লেন করছি কেন। আমার মতে এই এমার্জেন্সি ফান্ডটা কিন্তু পার্সোনাল ফাইন্যান্সের বেসিক টপিক, আর এটা কিন্তু পার্সোনাল ফাইন্যান্সের ব্রড আমব্রেলার নিচে পড়ার একটা বড় রিজন রয়েছে, কারণ এটা সবার জন্যই পার্সোনাল, মানে এটা কিন্তু সবার জন্য আলাদা আলাদা। তো আমার মতে সবার জন্য এই এমার্জেন্সি ফান্ডের টাকাটা কিন্তু আলাদা আলাদা হবে। কারোর জন্য 6 মাসের খরচা, কারোর জন্য 12 মাসের, তো কারোর জন্য আবার 18 মাসের। তো বন্ধুরা, তাহলে কেমন ভাবে ডিসাইড করব? তো এখানে সব থেকে বড় জিনিস হওয়া উচিত, অ্যামাউন্টটা এমনই হওয়া উচিত যেটা কিনা আপনাকে আর আপনার ফ্যামিলিকে একটা মানসিক শান্তি দিতে পারে। আমার জন্য 6 মাসের টাকাটা কিন্তু সেটা করতে পারবে না, হতে পারে আমি একটু বেশি কনজারভেটিভ, আমার কম করে 12 মাসের টাকা জমালে তবে একটু শান্তি পাবো। এখন বন্ধুরা, এখানে আরো একটা জিনিস আছে যেটা কিন্তু বেশিরভাগ সময় এক্সপার্টসরা মিস করে যায়। সেটা এটাই যে যদি আপনি সিম্পলি আপনার ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখে আপনার মাসের খরচা দেখে সেটাকে 6, 12 বা 18 সাথে মাল্টিপ্লাই করে দেন, তো আপনি একদমই কোনো একটা আনরিয়ালিস্টিক নাম্বারে চলে যাবেন। আমি এটা একটা এক্সাম্পলের সাহায্যে আপনাদেরকে এক্সপ্লেন করছি। ধরে নিন আপনার এখন মাসের খরচা 50,000 টাকা, আর এই 50,000 টাকা সব কিছুকে ইনক্লুড করে। এখন বন্ধুরা, আপনার এটা করা উচিত নয় যে আমার মাসের খরচা হলো 50,000 টাকা, তাহলে সেটাকে আমি যদি এখন 12 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে সেই হিসাবে আমার 6 লাখ টাকা হয়, আর সেটাকে আমার এমার্জেন্সি ফান্ড বানানো উচিত। আপনি যদি এখন একটা রেগুলার স্যালারি পেয়ে থাকেন, তাহলে আমি শিওর আপনি অনেক এক্সট্রা খরচা, যেমন কি খাওয়া দাওয়া, শপিং, কোনো ট্রিপে যাওয়া, এইসব নিশ্চয়ই করছেন, আর করাটা উচিত। আপনি যখন রোজগার করছেন, আপনার তো সেই দিয়ে একটু আনন্দও করা উচিত। কিন্তু একটা এমার্জেন্সির ক্ষেত্রে ধরুন আপনাকে চাকরি থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, তখন তো আপনি এই সমস্ত খরচাগুলো করবেন না, তখন তো আপনি শুধু বেসিক খরচাগুলোই করবেন। তাই আমার হিসাবে আপনার বেসিক এক্সপেন্সেস এর উপর ডিপেন্ড করে আপনার এমার্জেন্সি ফান্ডটা বানানো উচিত। না হলে বেকার বেকার আপনাকে অনেকটা ফান্ড বানাতে হবে, যেটা কিনা আপনাকে একটা স্ট্রেস দেবে। তাই আপনি যদি মাসে 50,000 টাকা খরচা করেন, তাহলে হতে পারে যে আপনার বেসিক খরচা হলো 30 থেকে 35,000 টাকা। তো আপনি 30,000 টাকাটা ইউজ করে আপনার এমার্জেন্সি ফান্ডটা বানান, কিন্তু 50,000 টাকা ইউজ করে নয়। তাহলে এখন তো এটা আমরা বুঝে গেছি যে কতটা বড় এমার্জেন্সি ফান্ড বানানো উচিত। কিন্তু এই এমার্জেন্সি ফান্ডটা কি সমস্ত এমার্জেন্সিসকে কভার করবে? তো বন্ধুরা, সমস্ত এমার্জেন্সিস এক তরফে, আর মেডিকেল এমার্জেন্সিস কিন্তু একদিক। আর আমি এটা খুব স্ট্রংলি বিশ্বাস করি যে হেলথ ইন্স্যুরেন্স কিন্তু আপনার এমার্জেন্সি ফান্ড প্ল্যানিং এর একটা বড় পার্ট হওয়া উচিত। হেলথ ইন্স্যুরেন্সের কথাটা এই কারণেই বলছি, কারণ আমি মেজরিটি কেসেসে দেখেছি যে সবাই
ইনভেস্টমেন্টের জন্য কিন্তু পয়সাটা এক জায়গায় করে, তারপর একটা ফ্যামিলি এমার্জেন্সি আসে, আর এই ইনভেস্টমেন্টের সমস্ত প্ল্যানিং কিন্তু একদম জলে চলে যায়। আমি জানি যে বেশিরভাগ মানুষই হয়তো ভাবছেন যে আমাদের কাছে আমাদের কর্পোরেটের হেলথ ইন্স্যুরেন্স রয়েছে, কিন্তু কাল সেই চাকরিটা থাকবে কি থাকবে না সেটার তো কোনো কনফার্মেশন আমাদের কাছে নেই, তাই সেই হেলথ ইন্স্যুরেন্সটা আপনি ডিসকাউন্ট হিসাবেই ছেড়ে রাখুন। তো বন্ধুরা, যতক্ষণ না আপনার কাছে একটা ইন্ডিভিজুয়াল বা ফ্যামিলি হেলথ ইন্স্যুরেন্স না থাকবে, ততক্ষণ কিন্তু এই প্যাসিভ ইনকাম, ইনভেস্টমেন্ট প্ল্যানিং এই সমস্ত কিছুর তো কোনো মানেই হয় না। আর এখানে হয়তো বেশিরভাগ মানুষ এখন এটাই ভাবছেন যে এই হেলথ ইন্স্যুরেন্সটা যদি নিয়েও নিই, তাহলে মার্কেটে এত রকমের সমস্যা, কোথা থেকে শুরু করব, কোন হেলথ ইন্স্যুরেন্সটা নেব, কতটা কভার নেব। তো এখানে আমি আপনাদের হেল্প করে দিচ্ছি। তো এখানে আমি রেকমেন্ড করতে চাইবো ইন্ডিয়ার লার্জেস্ট স্ট্যান্ড লোন হেলথ ইন্স্যুরেন্স, স্টার হেলথ ইন্স্যুরেন্স। লার্জেস্ট স্ট্যান্ড লোন হেলথ ইন্স্যুরেন্স হওয়ার সাথে সাথে তারা কিন্তু হসপিটাল টাই আপের নাম্বার 1। মানে আপনি যে কোনো হসপিটালে যান, আপনি কিন্তু মোস্টলি স্টার হেলথ ইন্স্যুরেন্সের একটা টাই আপ পেয়ে যাবেন, আর আপনার ইন্স্যুরেন্সটা ক্যাশলেসও হয়ে যাবে। এমনিতে তো স্টার হেলথ ইন্স্যুরেন্সের অনেক প্ল্যানস আছে, কিন্তু আমি এখানে আপনাদেরকে দুটো স্পেসিফিক প্ল্যান রেকমেন্ড করতে চাইবো, সুপারস্টার এবং অ্যাশিওর। সুপারস্টার প্ল্যানে আপনি আনলিমিটেড কভার পেয়ে যাবেন, প্লাস এখানে একটা ফিচার আসে ফ্রিজ ইওর এজ, যার মানে যতক্ষণ আপনি ক্লেম করবেন আপনার প্রিমিয়াম বাড়বেন। তো আপনি যদি 10 বছর ক্লেম না করেন, তাহলে কিন্তু আপনার পলিসির প্রিমিয়ামও বাড়বে না। সেকেন্ড প্ল্যান যেটা আমি রেকমেন্ড করতে চাইবো সেটা হলো অ্যাশিওর। এখানে আপনি 2 কোটি টাকা পর্যন্ত কভার পেয়ে যেতে পারবেন, আর আপনি নট আ ফ্যামিলি মেম্বার পর্যন্ত কভার পেতে পারবেন, প্লাস এখানে আপনি ম্যাটারনিটি রিলেটেড কভারও পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনারা যদি এর মধ্যে থেকে কোনো পলিসি চেক করার থাকে, আপনি কিন্তু ডেসক্রিপশনের লিঙ্কটা ক্লিক করতে পারেন। আর আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে কোনো রকমের ইনভেস্টমেন্ট প্ল্যানিং করার আগে আপনাদের হেলথ ইন্স্যুরেন্সটা কিন্তু অবশ্যই সর্ট করে নেবেন। তাহলে চলুন, এমার্জেন্সি ফান্ডের কম্পোনেন্টস তো আপনারা বুঝেই গেছেন, এবার দেখে নিই এই যে এত বড় এমার্জেন্সি ফান্ড, এটা কিভাবে বানাতে হয়। তো বন্ধুরা, এখানে প্রথম পয়েন্ট হলো যেটার প্ল্যানিং কিন্তু আপনাকে আপনার প্রথম বা সেকেন্ড স্যালারি থেকেই করতে শুরু করতে হবে। স্টেপ 1 হলো আপনার ইন্স্যুরেন্সটা প্ল্যান করা, আর স্টেপ 2 হলো একটা এমার্জেন্সি ফান্ড প্ল্যানিং করা। এসআইপি, মিউচুয়াল ফান্ড, স্টক এই সমস্ত কিন্তু অনেক পরে আসবে। প্ল্যান করার জন্য আপনার স্যালারি থেকে কিন্তু আপনি প্রতি মাসে একটা অ্যামাউন্ট ইনভেস্ট করতে পারেন। ফর এক্সাম্পল, আপনার মাসের স্যালারি যদি 50,000 টাকা হয়ে থাকে, তো তার 20% মানে 10,000 টাকাকে আপনি একটা স্ট্যান্ডার্ড ইনস্ট্রাকশন লাগিয়ে দেবেন যে যখনই এটা আপনার অ্যাকাউন্টে আসবে, তখনই এটা সেখান থেকে মুভ হয়ে আপনার অন্য অ্যাকাউন্টে চলে যাবে। তো আপনার যে কোনো সমস্যাতে, ধরুন হতে পারে যে আপনার হয়তো কোনো রকম ইএমআই এর চাপ পড়ে গেল, তখনও কিন্তু আপনি এই জিনিসটাকে প্রায়োরিটাইজ করবেন। আর ইএমআইটা দেওয়ার পরে যে টাকাটা বেঁচে থাকবে, আপনি কিন্তু সেটার উপর তারপর একটা স্ট্যান্ডার্ড ইনস্ট্রাকশনস লাগাতে পারেন। তো বন্ধুরা, আমি তো এটা বলছি যে আপনি আপনার স্যালারি অ্যাকাউন্টে একটা স্ট্যান্ডার্ড ইনস্ট্রাকশন লাগিয়ে দিন, যাতে করে আপনার স্যালারি অ্যাকাউন্টে টাকা এলেই সেটা মুভ হয়ে আপনার অন্য অ্যাকাউন্টে চলে যায়। কিন্তু এই অন্য অ্যাকাউন্টটা কি, মানে এই টাকাটা কোথায় ইনভেস্ট করতে হবে? এই টাকাটা কি কোনো অন্য সেভিংস অ্যাকাউন্টে যাবে, নাকি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে হবে? মানে করতে কি হবে টাকাটা নিয়ে? তো এটা জানার আগে আপনাকে এটা জানতে হবে যে এই যে এমার্জেন্সি ফান্ডটা হয় না, তো এতে কিন্তু এই 3টে জিনিস হওয়াটা খুবই ইম্পর্টেন্ট। প্রথম, এই ফান্ডটা কিন্তু ভোলাটাইল হওয়া যাবে না, মানে একদম স্টেবল হতে হবে, মানে যখন টাকাটা দরকার পড়বে তখন যেন টাকাটা অ্যাভেলেবেল থাকে। দ্বিতীয়ত, এই ফান্ডটা কিন্তু ইমিডিয়েটলি অ্যাভেলেবেল থাকতে হবে। এখানে কিন্তু কিওয়ার্ডটা ইমিডিয়েটলি, মানে এমন যেন না হয় যে আপনার এমার্জেন্সিতে টাকার দরকার আর আপনাকে কেউ বলছে যে 2 দিন বাদে আসতে। এখন চাই মানে এখনই চাই। তৃতীয়ত, এই ফান্ডটাকে কিন্তু অ্যাটলিস্ট ইনফ্লেশন বিট করতে হবে, মানে ধরে নিন আপনি আপনার টাকাটাকে 3 লক্ষ টাকা বানিয়ে দিয়েছেন, আর আপনি সেটাকে 10 বছর ব্যবহার করেননি। এবার যখন টাকাটা দরকার পড়ছে, তখন আপনি জানতে পারলেন যে 10 বছরের কারণে সেটা ইনফ্লেশন হয়ে 3 লক্ষ টাকাটা 1.5 লক্ষ টাকা হয়ে গেছে। তো এটা যেন না হয়। এখন এটার সাথে সাথে দেখে নিই যে এমার্জেন্সি ফান্ডের জন্য কোনটা বেস্ট অপশন হবে। তো দেখুন বন্ধুরা, এখানে তো একটা জিনিস ক্লিয়ার যে ইকুইটি মিউচুয়াল ফান্ড এবং স্টকের অপশনটা শেষ হয়ে গেছে, কারণ দুটোই কিন্তু বেশ ভোলাটাইল। শর্ট টার্মে এর ভ্যালুটা কিন্তু অনেকটা উপর নিচ করে, কিন্তু আমাদের ফান্ডে একটা স্টেবিলিটি চাই। তো আমাদের কাছে 3টে অপশনই কিন্তু বেঁচে আছে, সেভিংস অ্যাকাউন্ট, এফডি বা আরডি এবং ডেট ফান্ড। এখানে আমার সব থেকে প্রথম পিক হলো একটা কম্বিনেশন অফ সেভিংস অ্যাকাউন্ট প্লাস এফডি। এখানে আমার সেভিংস অ্যাকাউন্টের স্টেবিলিটি এবং ইমিডিয়েট লিকুইডিটি কিন্তু আমি পেয়ে যাব, আর সাথে এফডি রিটার্নসও পাবো। আমরা কিন্তু এটা অ্যাচিভ করতে পারি বাই এনাবলিং অটো সুইপ আমাদের সেভিংস অ্যাকাউন্টে above a certain threshold। আর আমি কিন্তু এই পারপাসের জন্য আপনাদেরকে রেকমেন্ড করবো একটা আলাদা সেভিংস অ্যাকাউন্ট করার জন্য। আর আমি কিন্তু এই অপশনের জন্য অন্তত 50% টাকা আমার সরিয়ে রাখবো। এর পরের অপশনটা হলো ডেপ্ট ফান্ড। এখন বন্ধুরা, এই ডেপ্ট ফান্ডেও কিন্তু কম করে 8 থেকে 10টা
অপশনস আছে, আলট্রা লো ডিউরেশন, লিকুইড ফান্ডস, গ্লেড ফান্ডস ইত্যাদি। এই সমস্ত ক্যাটেগরির রিস্ক এবং রিওয়ার্ডস আলাদা হয়, কিন্তু আমরা যেহেতু একটা এমার্জেন্সি ফান্ড বিল্ড করছি তাই আমার প্রেফারেন্সটা হবে লো রিস্ক কিন্তু ডিসেন্ট রিটার্নস। এই জন্যই আমি ডেপ্ট ফান্ডের ক্যাটেগরিতে কিন্তু লিকুইড ফান্ডসকে পিক করব। তাদের কিন্তু খুবই কম ভোলাটাইলিটি রয়েছে এবং তারা কিন্তু 7% রিটার্ন অফার করছে। লিকুইড ফান্ডের সেটেলমেন্ট হলো T+1, মানে আপনি যদি আজকে রিডিমশনের রিকোয়েস্ট পাঠান তো আপনি টাকাটা কিন্তু কাল পাবেন, কিন্তু আপনি কিন্তু সবসময় আপনার ক্রেডিট কার্ডটা ইউজ করতে পারবেন। এখন এখানে কিন্তু আপনাদের মধ্যে অনেকেই ভাববেন যে আমরা কেন এফডি প্লাস লিকুইড ফান্ডস দুটোই সাজেস্ট করছি। লিকুইড ফান্ডসে কিন্তু কারেন্টলি এফডির থেকে কম রিটার্ন পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, এখন কম রিটার্ন পাওয়া যাচ্ছে তার মানে কিন্তু এটা কখনোই নয় যে সব সময় কম রিটার্ন পাওয়া যাবে। ফর এক্সাম্পল 2014-15তে কিন্তু লিকুইড ফান্ডসটা 9-10% রিটার্ন দিয়েছিল, এফডি তখন 8% ইন্টারেস্ট দিচ্ছিল। আমরা তো জানি না যে ভবিষ্যতে কোনটা বেটার রিটার্ন দেবে, এই কারণে কিন্তু দুটোই থাকাটা বেটার এবং আপনার পোর্টফোলিওতে একটা ডাইভার্সিটি থাকাও কিন্তু খুব দরকার। এখানে আমি আরো একটা জিনিস অ্যাড করতে চাইবো, আর এই পয়েন্টটা কিন্তু আপনাকে কোনো এক্সপার্ট বলবে না। তো বন্ধুরা, আমাকে যখন কেউ জিজ্ঞাসা করে তখন কিন্তু আমি অবশ্যই এই অ্যাডভাইসটা দিই যে আপনার কিন্তু কম করে 10-20% ফান্ড আপনার ক্যাশ বা গোল্ডের ফর্মে থাকা উচিত, প্রেফারেবলি ক্যাশ। কিন্তু 1 মিনিট, ক্যাশে তো আপনি কোনো রিটার্ন পাবেন না, আর গোল্ড কয়েন রাখাও তো সেফ নয়। কিন্তু তাও আমি এই দুটো অপশন কেন রেকমেন্ড করছি? আমি এই অপশন দুটো বলছি কারণ এমার্জেন্সি কিন্তু কখনো বলে আসে না, আর নেচার অফ এমার্জেন্সিটা কিন্তু প্রেডিক্ট করাটা খুবই মুশকিলের ব্যাপার। কিন্তু এমন হলে কি হবে যে কোনো একটা সাইবার অ্যাটাক হলো এবং ব্যাংকের সমস্ত সিস্টেম ওয়ার্ক করা বন্ধ করে দিল, কোনো এটিএম, কোনো ডিজিটাল ট্রানজাকশন, কোনো কম্পিউটার, কোনো ফোন, কিচ্ছু চলছে না। তো বন্ধুরা, এমন যদি কখনো কিছু হয়ে যায় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে ক্যাশ বা গোল্ড কয়েনটা আমাদেরকে অনেকটাই হেল্প করবে। আমি জানি হয়তো এটা অনেকটা দূরের ভাবনা এবং 99% ক্ষেত্রে কিন্তু এরকম কখনোই হবে না, কিন্তু আমরা যখন এমার্জেন্সির জন্য প্রিপারেশন নিচ্ছি তখন কিন্তু আমাদের ওই 1%-এর কথাও ভাবা দরকার। হিসাব মতো আমাদের কিন্তু আগে বলা সমস্ত অপশনস গুলোর একটা কম্বিনেশন ভাবা উচিত। 50-60% একটা সেপারেট সেভিংস অ্যাকাউন্টে উইথ অটো সুইপ এনেবলড, 30-35% লিকুইড বা আর্বিট্রেজ ফান্ড হিসাবে, আর 10% ইন ক্যাশ প্লাস গোল্ড কয়েন্স। তো বন্ধুরা, এখানে এমার্জেন্সি ফান্ডের সাথে জুড়ে থাকা সমস্ত জিনিসের কিন্তু আমরা ডিটেলসে একটা আলোচনা করে নিয়েছি। আমাদেরকে কিন্তু অনেক পরিশ্রম করতে হয় এই ইনফরমেশন গুলো আপনাদের জন্য কালেক্ট করতে। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন যে দিস ইজ দ্য বেস্ট ভিডিও অন এমার্জেন্সি ফান্ড। শেষে আমি আপনাদেরকে দুটো টিপ দিতে চাইবো আপনাদের এমার্জেন্সি ফান্ডের জন্য। প্রথমত, এটা কিন্তু একটা ওয়ান টাইম প্রসেস নয়, এটা কিন্তু লাইফস্টাইল চেঞ্জ এবং প্রয়োজনের সাথে সাথে চেঞ্জ হওয়া উচিত, কন্টিনিউয়াসলি আপডেটেড হওয়া দরকার। হিসাব মতো আপনার কিন্তু প্রতি 1-2 বছরে এটাকে রিভিউ করা উচিত। তো বন্ধুরা, এই ট্রেন্ডটা আমি 20s-এ খুবই দেখেছি, স্পেশালি 25-26-এর পরে আপনার লাইফস্টাইল কিন্তু প্রতি 2 বছরে বেশ কিছুটা চেঞ্জ হয়। তো বন্ধুরা, হয় লেট 20s-এ বা আর্লি 30s-এ আপনাদের কিন্তু একটু বেশি মাইন্ডফুল হওয়া উচিত আপনাদের এমার্জেন্সি ফান্ডটা রিভিউ করার জন্য প্রতি 1-2 বছরে। আর দ্বিতীয়ত, আপনি যদি কোনো কারণবশত আপনার এমার্জেন্সি ফান্ডটা ব্যবহার করে থাকেন তো আপনার ফার্স্ট প্রায়োরিটিটা কিন্তু এটা হওয়া উচিত যে আপনি ইমিডিয়েটলি সেটাকে রিপ্লেস এবং রিস্টোর করবেন। এটা কিন্তু খুবই জরুরি যে আপনার কাছে কিন্তু যে কোনো পয়েন্টে একটা এমার্জেন্সি ফান্ড থাকাটা খুবই দরকার, আর সেটা যদি আপনি ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু সেটা অবশ্যই অ্যাজ সুন অ্যাজ পসিবল ভরেও দেবেন। আর যেমনটা আমি বললাম, দয়া করে আপনার হেলথ ইন্স্যুরেন্সটাকে কিন্তু আপনার এমার্জেন্সি ফান্ডের একটা বড় অংশ হিসাবে কনসিডার করবেন। এই ভুলটা কিন্তু অনেকেই করে থাকে, না হলে কিন্তু আপনার সব টাকা এক ঝটকায় পুরোপুরি চলে যাবে। আর আপনি যদি কনফিউজড হন, আপনি যদি বুঝতে না পারেন যে কোথা থেকে শুরু করবেন, তাহলে কিন্তু আপনি ডেফিনেটলি স্টার হেলথ ইন্স্যুরেন্স কনসিডার করতে পারেন। এদের দুটো পলিসি সুপারস্টার এবং অ্যাশিওর কিন্তু বেশ ভালো, আর পলিসি চেক করার লিঙ্ক কিন্তু আপনি ডেসক্রিপশনে পেয়ে যাবেন।